দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে নিটল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। আপনারা জানেন যে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়দান এখন একটি স্পর্শকাতর ইস্যু হিসেবে দেখা দিয়েছে। কেউ মানবিক কারণে তাদেরকে আবারও আশ্রয় দিতে চান, আর কেউ এর বিপক্ষে। গতকাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই প্রসঙ্গে যে আমরা দুয়ার খুলে কাউকে স্রোতের মতো আসার সুযোগ দিতে পারি না। আজ ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত ওনার সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী আবারও বলেছেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি একটি রাজনৈতিক সমস্যা, সামরিক কায়দায় এর সমাধান সম্ভব নয়। এ নিয়ে কথা বলবো আজ। রোহিঙ্গাদের জন্য কি আবারও দুয়ার খুলব, এই শিরোনামে অতিথি হিসাবে আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফরাত, এবং আমার বাঁ পাশে আছেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান। তিনজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি সুভাষ সিংহ রায় আপনাকে দিয়ে শুরু করতে চাই যে রোহিঙ্গাদের সমস্যাটা এখন কি মায়ানমারের সমস্যা না আমাদের বাংলাদেশিদের বেশি সমস্যা হয়ে গেছে? আপনাকে ধন্যবাদ। দুইজন সহ আলোচক তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা রইল। আমি একটু শুরু করতে চাই যে আমাদের এই যে সমস্যার কথা আপনি বললেন, এটা আজকের সমস্যা না, সমস্যাটা অনেক দিনের। বার্টেল লিটনার, যিনি ফার ইস্টার্ন ইকোনমিক্স রিভিউর সাংবাদিক, তিনি মূলত বার্মা কেন্দ্রিক তিনি ওই পত্রিকার সাংবাদিক ছিলেন। তার বেশ কয়েকটি বই আছে। একটি বই হচ্ছে বার্মা ইন রিভোল্ট, ওপিয়াম অ্যান্ড ইনসার্জেন্সি সিন্স 1948। এই বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন যে 48 সালের আগের বার্মা আর পরবর্তীতে 48 সালের পরবর্তী বার্মা, যেই বার্মার রাজনৈতিক অর্থনৈতিক অনেক পরিবর্তন ঘটেছে, সেখানে তিনি দেখাবার চেষ্টা করেছেন যে কিভাবে একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপরে কিভাবে নির্মম নির্যাতন বছরের পর বছর হয়েছে। 135টি জাতিগোষ্ঠী আছে মায়ানমারে, তার মধ্যে রোহিঙ্গারাও একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এবং একমাত্র তাদেরই কোনো পরিচয় নাই, একদম রাষ্ট্রবিহীন নাগরিক, এবং তাদের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন, কোনো নাগরিক অধিকার নাই, তারা কোনো চিকিৎসার সুবিধা পান না, তারা তাদের পারিবারিক জীবনের কোনো সুবিধা রাষ্ট্রের কাছ থেকে সামান্যতম পায় না। এইরকম একটি নির্যাতিত গোষ্ঠী তাকে আবার যখন আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, তাদেরকে বাধ্য করা হয় বাংলাদেশে আসবার জন্য। আমি আবার বলছি, তাদেরকে বাধ্য করা হচ্ছে বাংলাদেশে আসবার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আপনি পৃথিবীর যত বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছে, পণ্ডিত ব্যক্তি আছে, তারা কিন্তু এই কথাটাই বলছে। সর্বশেষ জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্বাস্তু সমস্যা নিয়ে তার বিশেষ বক্তৃতাটি দেন, যেটা বাংলাদেশের সবকটি পত্রিকায় এবং সবচাইতে বড় যে পত্রিকাগুলো বলে আমরা মনে করি, সেখানে কিন্তু বিশেষ প্রতিবেদন হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং উদ্বাস্তু সমস্যা নিয়ে তিনি খুব স্পষ্ট করে বলেছেন, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো এত স্পষ্ট করে কেউ বলেনি। তিনি বারবার বলেছেন যে উদ্বাস্তের জীবনের কি যন্ত্রণা আমার চেয়ে বেশি কেউ বোঝে না, কারণ আমি 6টা বছর উদ্বাস্ত জীবন কাটিয়েছি। এই পরিপ্রেক্ষিতে আজকের বাংলাদেশের সরকারের যে সিদ্ধান্ত, সরকারের যে অবস্থান, সে নিয়ে আমাদের একটা বিশ্লেষণ নিশ্চয়ই থাকবে, এবং সবাই কিন্তু আশা করছে আমরা যেন রাষ্ট্র মানবিক হই এবং আমরা যেন এদেরকে উদ্বাস্তুদেরকে সাহায্য করি। কিন্তু আবার এই কথাটিও আছে যে ইতিমধ্যেই আপনার নানান হিসাবে বলা হয় 7 লক্ষর মতো রোহিঙ্গা বাংলাদেশের জনপদে মিশে গেছে। আপনি বৃহত্তর চট্টগ্রামে, আপনি কক্সবাজার অত্র অঞ্চলে নানান রকম রাজনৈতিক সমস্যা, নানান রকম রাজনৈতিক পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে, অর্থনীতিতে নানান রকম বিরূপ প্রভাব ফেলেছে, এবং যত অবৈধ কর্মকাণ্ড কিন্তু এই ফিরে আসা, এই আশ্রয় দেওয়া, লুকিয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠী, যে গোষ্ঠী আমাদের সাথে মিশে গিয়েছে, এটা কিন্তু আমাদের একটা মানে বড় রকম ক্ষত তৈরি করেছে। আপনি দেখবেন বাংলাদেশের রোহিঙ্গারা যারা আছেন বৃহত্তর চট্টগ্রামের এলাকায়, তারা কিন্তু নানাভাবে কিন্তু সমাজের ভিতরে বসবাস করছে। এটার একটা মনস্তাত্ত্বিক কারণ আছে, আমি খুব শেষ করে আনি। বার্টেল লিটনার তার
বইতে উল্লেখ করেছেন, আরেকটি বইতে তিনি বলছেন যে তার জানা মতে, তিনি খুব দায়িত্ব নিয়ে বলেছেন, আল কায়দার নেতা ওসামা বিন লাদেন একসময় এই রাষ্ট্রে এসেছিলেন এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন এই যে প্রায় কিন্তু আল কায়দার একটা কিংবা আইএস এর একটা কিন্তু টার্গেট আছে যে এই ভারত, বাংলাদেশ, মায়ানমার এই জোনে তারা একটা পৃথক জায়গা তৈরি করবে। সেই জায়গার লক্ষ্যবস্তু তারা বলছেন বার্টিল লিটনার যে এই নির্যাতিত জনগোষ্ঠীকে ব্যবহার করা জঙ্গি কর্মকাণ্ডে। কেননা যারা নির্যাতিত হয়, মানবিক মূল্যবোধ গড়ে ওঠে না, যারা খুব শিশুকাল থেকেই তারা নিজেদেরকে এইভাবে বিকশিত করে, তারা ছন্নছাড়া জীবনযাপন করে, অর্থাৎ তাদের ভিতর দিয়ে অনেক জঙ্গি কর্মকাণ্ড করানো খুব সহজ ব্যাপার হয়। এটাকেই টার্গেট করেছে হচ্ছে এই আল কায়দায় বলি, আইএস বলি, এরাই। অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য একটা খুব খুব বড় আকারের সমস্যা। এই সমস্যার সমাধানে যখন জাতিসংঘ বাংলাদেশকে বলে যে এদের ব্যাপারে মানবিক হতে, তখন আমার প্রশ্ন করতে ইচ্ছে করে জাতিসংঘ কি নিজে কোনো দায়িত্ব পালন করেছে? জাতিসংঘ সহ এই যে ওআইসির যে কথা আমরা প্রায় শুনি, তারা কি কোনো রকম পদক্ষেপ নিয়েছে? তারা কি কোনো এই যে মায়ানমারের উপরে চাপ সৃষ্টি করেছে? বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত খুব যৌক্তিক সিদ্ধান্ত। আমরা কোনো অমানবিক হব না, কিন্তু আমরা দুয়ার খুলে দিতে পারি না। আপনার যেটা অনুষ্ঠানের শিরোনাম করেছেন, আমরা কি দুয়ার খুলে দিতে পারি? আমরা দুয়ার খুলে দেওয়ার সুযোগ নাই, কারণ ইতিমধ্যেই এই সমস্যাটা খুব ব্যাপক আকারে সৃষ্টি হয়েছে। নানান রকম রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের বিশৃঙ্খলতা এই মায়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মাধ্যমে সৃষ্টি হয়েছে। আমি কুদ্দুস আপনাদের কাছে যে আপনার কি মনে হচ্ছে যে সমস্যাটা এটা কি ধর্মীয় না আসলে জাতিগত বা অন্য অন্য কোনো কারণ? এটা শুধু কি ধর্মীয় কারণে ওদেরকে বের করে দিচ্ছে? না, ওদেরকে তো ওরা স্বীকৃতি দিচ্ছে না নাগরিক হিসেবে। প্রথমত হচ্ছে রোহিঙ্গাদেরকে মিয়ানমারের সরকার নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। তাদের যে নানান জাতি গোষ্ঠীর তারা সংবিধানে স্বীকৃতি দিয়েছে, 135টার মতো জাতি গোষ্ঠীকে তারা স্বীকৃতি দিল, রোহিঙ্গাদেরকে মূলত তারা স্বীকৃতি দেয়নি। দাদার সাথে একটা কথা আমি পুরোপুরি একমত, এটা হচ্ছে যে রোহিঙ্গাদের যে সমস্যাটা আমরা মানবিকভাবে দেখি প্রধানমন্ত্রী গতকালও বলেছেন যে মানবিকভাবে এই সমস্যাটাকে আমরা সেই জন্য যারা ঢুকে যাচ্ছে যে কোনো ফাঁক পুকুর গলিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি একটু রিয়েক্ট করে আজকে পত্রিকায় দেখলাম যে এরা যারা আসছে তাদের জন্য ঘর বাড়িও হচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, ওই যে ঘর বাড়ি হচ্ছে, এটা তো প্রধানমন্ত্রীর কথাই একটা পরোক্ষভাবে ইঙ্গিত আছে, যারা ঢুকে যাচ্ছে তাদেরকে তো আশ্রয় দিতেই হচ্ছে। আমি সেটা বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন তারা দীর্ঘদিন আরাকান বা রাখাইন যে রাজ্যই বলেন সেই রাজ্যের অধিবাসী, তাদের একটা সামাজিক বিধিবিধান, নিয়ম কানুন, তারা মুসলিম হলো, তাদের মুসলিম আর আমাদের মুসলিমের কিন্তু ডিফারেন্স আছে। তাদের সংবিধান, তাদের ল, তাদের সামাজিক অন্যান্য আনুষ্ঠানিকতা আমাদের সাথে ডিফারেন্স আছে। বস্তুত যে কথাটা দাদা বললেন একটু আগে, তারা যখন স্রোতের মতো মিশে যাচ্ছে, আমাদের সামাজিক যে বিন্যাস আছে, আমাদের সামাজিক যে রীতিনীতি আছে, এই রীতির ভিতরে কিন্তু একটা ভাঙ্গন ধরাচ্ছে তারা। সুতরাং এই জায়গাটা আমাদেরকে কিন্তু শক্ত হতে হবে, কারণ তাদের হয়তো ধর্মীয়ভাবে আমরা বা তাদের একটা অংশ এক, কিন্তু অন্যান্য রীতিনীতি টোটালি ভিন্ন, এবং তারা যে ধরনের উগ্রতা আছে তাদের ভিতরে, আমাদের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ কক্সবাজার বা বান্দরবন যেখানে মানুষগুলা, তারা কিন্তু ততটা উগ্র না, অনেক শান্তিপ্রিয় মানুষ। কক্সবাজারের 100% বাঙালি জনগোষ্ঠী, ইভেন কক্সবাজারের ভিতরে যারা রাখাইন আছে তারাও পর্যন্ত তাদেরকে সহ্য করছে না, কারণ আমাদের ইতিমধ্যেই কক্সবাজার অঞ্চলটাকে কিন্তু তারা একবারে ড্যামেজ করে দিয়েছে। একইভাবে তারা বাঙালি নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন দেশে যে তারা ঢুকছে, সেই সব জায়গায় তারা আইন শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত। সুতরাং আমরা একটা বড় ধরনের সংকটের মুখে আছি। আমি মনে করি এইখানে বাংলাদেশ সরকারের ভূমিকা হওয়া উচিত, যেটা আমাদের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, যে আন্তর্জাতিক মহলকে সোচ্চার হতে হবে। অর্থাৎ উনি সোচ্চার দেখেই কিন্তু উনি আহ্বান জানিয়েছেন। আমি মনে করি রোহিঙ্গাদের যে সমস্যা, সেটা মিয়ানমারকে চাপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে মিয়ানমারকে এটা মিটমাট করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সহায়ক ভূমিকা রাখতে পারে, কিভাবে তাদেরকে ফিরিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে। আরেকটি কথা আমাদের বলতে হচ্ছে যে হিউম্যান রাইটস বলেন বা অন্যান্য সংস্থা বলেন, তারা কিন্তু এই যে দুয়ার খুলে দেওয়ার যে চাপটা আমাদেরকে দেওয়া হচ্ছে, এর অংশবিশেষ চাপ যদি মিয়ানমারের উপরে
মিয়ানমারের এই সমস্যাটা কিন্তু, এই রোহিঙ্গা সমস্যাটা 70 সালের পর থেকেই, 1970 সালের পর থেকে ধীরে ধীরে এই সমস্যাটা বাড়তে থাকে। এইটা মূলত 2011 সালের দিকে যখন ওইখানকার সামরিক প্রেসিডেন্ট ছিলেন, ওইখানে একটা নারী দর্শনকে কেন্দ্র করে মূলত এটা খুব ব্যাপক আকারে তারা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। সালেও এসছে ওরা, 81 সালে আসছে, কিন্তু 91 সালে এসছে বড় অঙ্কের এসছে। আমি তো বললাম যে 70 সালের পর থেকে এসছে। সাম্প্রতিককালে হচ্ছে 2011 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে এটা খুব ব্যাপক ওইখানে অত্যাচার চলে, এবং অতি সম্প্রতি ওইখানে 9 জন ওই তাদের সিকিউরিটি পুলিশ নিহত হওয়ার ঘটনার পরে ওরা যে নির্যাতন করছে, আমি মনে করি কোনো সিকিউরিটি গার্ডকে হত্যা করাটাও বেআইনি কাজ, এবং এটার সাথে যারা লিপ্ত তাদেরকে তারা ধরে নিয়ে যাক, চিহ্নিত করুক। এইসব দুর্ঘটনা বিভিন্ন দেশেই ঘটে, সিকিউরিটির উপরে হাত পড়ে। এখন তাই বলে খোদ আমেরিকাতেই হচ্ছে। তাই বলে যে নির্বিচারে ব্যাপক অত্যাচার করা। নির্বিচারে দলন পীড়ন এবং মানুষ পুড়িয়ে হত্যা বা জঘন্যভাবে তাড়িয়ে দেওয়া, তাদেরকে নিঃশেষ করে দেওয়া, এই ধরনের বর্বরতা মনে হয় পৃথিবীর খুব কম দেশই আছে। তো আমি যে বিষয়টাকে মনে করি, এখানে দুয়ার খুলে দেওয়াতেই নিষ্পত্তি হবে না। আমি মনে করি এটা মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। মিয়ানমার যত তাড়াতাড়ি তাদেরকে নাগরিক স্বীকৃতি দিবে, কারণ তারা মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের নাগরিক, শতক শতক বছর ধরে তারা ওইখানে বসবাস করছে। যদিও মিয়ানমার কর্তৃপক্ষ বলছেন, তাদের দাবি হচ্ছে যে এরা বাংলাদেশের, অর্থাৎ পুরুষগুলো ছিল বাঙালি এবং মহিলা ছিল ওদের রাখাইন সম্প্রদায়ের, এই কারণে তারা এদেরকে গ্রহণ করতে রাজি না। আমি মনে করি, কারণ একটা জনগোষ্ঠী যখন শত শত বছর একটা জায়গায় বসবাস করে, তখন তাদেরকে আর এটা অন্য গোষ্ঠী বলে চালিয়ে দেওয়া যায় না। তো এটা সমস্যা করতে হবে মিয়ানমার সরকারকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি কি কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যায়, যেরকম প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, আমার মনে হয় আমাদের ফরেন মিনিস্ট্রিও এই ক্ষেত্রে বহির্বিশ্বে একটি দুতোয়ালি করতে পারে, এবং তারা এই চাপ সৃষ্টির জন্য বাংলাদেশের তরফ থেকে উদ্যোগ নিতে পারে। কুতুস আমাদের পরে আমি ইলিয়াস খান আপনার কাছে যাচ্ছি, যে দুয়ার খুলে দেব না বন্ধ রাখবো? এটা একটি কঠিন প্রশ্ন। যদি মানবিকতার দিকে দেখা হয় তাহলে দুয়ার খুলে দেওয়া উচিত, বাট আমরা তো সেটা পারি না, সেই সুযোগ আমাদের নেই। যত লোক ইচ্ছে করবে আমাদের এখানে চলে আসবে, সেই সুযোগ আছে বলে আমি মনে করি। একটি দাদা একটি ফিগার বলেছেন যে 7 লাখ রোহিঙ্গা এখন অলরেডি কক্সবাজার, টেকনাফে, ওই আর বাংলাদেশে আছে সারা বাংলাদেশে মূলত ওই অঞ্চলে আছে। এটা হলো অফিসিয়াল ফিগার। আমার মনে হয় এই সংখ্যা আরো বেশি। এবং এই রোহিঙ্গা যারা রয়েছেন আমাদের এখানে, তাদের বার্থ রেট কিন্তু অনেক বেশি, এক একজনের 10-12 জন করে বাচ্চাও রয়েছে। তো যে কথাটি আপনি বলছিলেন যে আমরা খুলে দিব না বন্ধ করে দিব, আমাদের একটি সংকট হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে আর যে রোহিঙ্গা যাদের, তাদের সাথে কিন্তু কক্সবাজার অঞ্চলের মানুষের ভাষার মিল রয়েছে। খুব মিল না, এটা অন্যেরা বুঝে না, ওখানেও পার্থক্য আছে, বাইরের লোক বুঝে না, আমরা চিটাগের লোকরা বুঝি যে ওখানে পার্থক্য আছে। আরেকটি বিষয় হচ্ছে ওদের আসলে যাওয়ার অন্য কোনো জায়গা নেই। আমরা তো নিশ্চয়ই মিডিয়ায় দেখেছি বা বিভিন্নভাবে জেনেছি যে সীমাহীন অত্যাচার হচ্ছে। যেমন কালকে না পরশুদিন একটি ছবি ভাইরাল হয়েছে, একটি বাচ্চা বালির উপর শুয়ে আছে, কুর্দি, আয়নাল কুর্দি বোধহয়। আমার কাছে না, আইনাল কুর্দি না, আজকে তার নাম আয়নাল কুর্দি স্টাইলে সেরকম এটা, কিন্তু আমার কাছে মনে হয় যে সাজানো ছবি। এটা অলরেডি আজকে ফাইন্ড আউট করে দিয়েছে, পরিচয় মিলেছে। নাজমানা বেগম নামে একটি নৌকায় 15 জন উঠেছিল, অধিকাংশই মারা গিয়েছিল। না, আমি বলতে চাচ্ছি যে এই হত্যাটা ঠিক আছে, মানে সত্যকারের, কিন্তু এই যে ছবিটা যে স্টাইলিশ তুলেছে, এটা একটা ফটোগ্রাফারের সাজানো। সেটা বলতে পারি, প্রমাণ ছাড়া বলতে আমরা। তো যে কথাই বলতেছিলাম, তো কুদ্দুস ভাই একটি চমৎকার কথা বলেছেন। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা জানি যে দীর্ঘদিন কিন্তু মিয়ানমার সামরিক শাসনের অধীনে ছিল। তখন একটু অমানবিক ঘটনা ঘটলে বা এই ধরনের অত্যাচার নির্যাতন চললে কিন্তু মেনে নেওয়া যায়। বাট এখন অং সান সু কি, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি কিন্তু সামরিক বাহিনীর ভাষায় কথা বলছেন। তারা একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করতে চায়, যে যারা হাজার হাজার বছর ধরে ওখানে বাস করছে। এখন বাংলাদেশ থেকে গিয়েছে না কোত্থেকে গিয়েছে, যেমন আমাদের পার্বত্য রিজনে দীর্ঘদিন বিদ্রোহ হয়েছে, এর অর্থ এই না যে ওই অঞ্চলে যত মানুষ ছিল তাদেরকে আমরা এখন থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তা তো না, তাই না? বরং আমরা একটা শান্তি আনার চেষ্টা করেছি। আর একটি জাতিগোষ্ঠী কিন্তু আসলে কিন্তু নির্মূল করা যায় না। তো আমার মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যে বিষয়টি হচ্ছে, যারা খুব মানবিক কারণে এখানে আসছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়ে, তাদেরকে যেরকম আমার মনে হয় আসার সুযোগ দেয়, একই সঙ্গে এরা ফিল্টারিং করতে হবে। যেমন আমরা কিন্তু জানি বিভিন্ন সময় পত্রিকা এসছে, এই রোহিঙ্গারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নাম হয় কিন্তু বাংলাদেশ থেকে এসছে, কারণ তারা এখন বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করছে। এবং বাংলাদেশের শ্রমিক, শিক্ষিত, যত ধরনের মানুষই যাক, সবাই কিন্তু এক একজন অ্যাম্বাসেডার। যদি কোথাও এরা গিয়ে অপরাধ করে,
তার দোষ কিন্তু বাংলাদেশের জনগোষ্ঠীর উপরই পড়ে বা বাংলাদেশের শ্রমিকদের উপর পড়ে। আর আরেকটি বিষয় আপনার নিশ্চয়ই আপনার চোখ আর এড়িয়ে যায়নি, এই ভাষা কথা বলছে, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য কোনো রাজনৈতিক প্রেশার কিন্তু দেয়া হচ্ছে না। যেমন অং সান সু কি দীর্ঘদিন নীরব ছিলেন, কোনো কথাই বলেননি, কিন্তু বাট আন্তর্জাতিক মহল থেকে এমন কিছু বলা হয়নি। কোফি আনান এসেও কিন্তু এই অত্যাচার নির্যাতন যে চলছে এরকম ডাইরেক্ট কিন্তু কিছু বলেননি। সে আবার বলছে এটা গণহত্যা বলা যাবে না, এটা গণহত্যা বলা যাবে না। বাট আমরা কিন্তু মোটা দাগে যদি দেখি যেভাবে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, মানুষ পোড়ানো হয়েছে, হত্যা করা হয়েছে, অনেক জঘন্য ভাবে, তো এটি যদি হত্যাকাণ্ড না বলে উনি কি কোনটিকে গণহত্যা বলবেন আমি বুঝতে পারছি না। বাট মোদ্দা কথা হচ্ছে আন্তর্জাতিক প্রেশার ক্রিয়েট করতে হবে। বাংলাদেশকে আমি বলে দিলাম যে তোমরা এদেরকে গ্রহণ করো, বাট এরা কি এখানে বছরের পর বছর থাকবে, দীর্ঘদিন থাকবে? এদেরকে ফিরিয়ে নেওয়া যাওয়ার কি ব্যবস্থা করা যেতে পারে? আর যে বিষয়টি সবচেয়ে দৃষ্টিগ্রাহ্য সেটি হচ্ছে ১৩৫টি জাতিগোষ্ঠীকে তারা স্বীকৃতি দিল, একটি জাতিগোষ্ঠীতে তারা শুধু, আমার কেন জানি মনে হয় এটি একমাত্র ধর্মীয় কারণে। মুসলিম আছে, অন্যান্য আছে, খ্রিস্টান আছে ইত্যাদি। না, এর বাইরেও আছে অন্য কয়েকটা যারা স্বীকৃতি পায়নি। সেটাই তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা চাই যে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করা হোক, যাতে তারা এই সমস্যার, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটি রাজনৈতিক বিষয়, আমার মনে হচ্ছে আসলেই রাজনৈতিক বিষয়। এটি সামরিক বাহিনী দিয়ে এই মেরে হত্যা করে এই সমস্যা কিন্তু আসলে সমাধান করার। আমি আপনার কাছে আরেকটা দিকে দৃষ্টি দিতে চাই, সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের এমন পরিস্থিতির জন্য কি তাদের ভিতরে গড়ে ওঠা কিছু যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, এটাকে আমরা সন্ত্রাসী বললে অন্যরা বলবে হয়তো ওদের স্বাধীনতাকামী যারা আছে, তারা কতটা দায়ী মনে করেন আপনি? না, ওরা তো স্বাধীনতা বোধহয় দাবি করেন সোফারাইন, ওরা কি স্বাধীনতা দাবি করেছে? আরাকান স্টেট হিসেবে তারা চাচ্ছিল, সেই দাবি কিন্তু এখন আর জোরদার নেই। আর যে কথাটি আপনি বললেন যে যারা সন্ত্রাসী গোষ্ঠী, সেটিতেও সব রাষ্ট্রে সব জাতিগোষ্ঠীর মধ্যে আছে, তাদেরকে ধরা হোক, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এই শিশু, মহিলা, সাধারণ মানুষ হত্যা করা, এটি তো আসলে কোনো সভ্য দেশের, কোনো গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না। আমরা যদি বাংলাদেশের রাজনীতি যদি খেয়াল করি, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে জামাত এবং বিএনপি এদের নিয়ে অনেক আন্তরিকতা দেখাচ্ছে এবং দরজা খুলে দিতে বলছে। জামাত বিএনপির বিষয়, এটা হচ্ছে মানবিকতার বিষয়, আপনি শুরুতেই বলেছি। না, আমি রাজনৈতিক দলগতভাবে বলছি। আওয়ামী লীগ কিন্তু বলছে না খুলে দিতে, বিএনপি এবং জামাত বলছে। এখানে কি রাজনীতি কাজ করছে? এখানে কোনো রাজনীতি, বিএনপি যেটি বলছে আমি জানি না জামাত বলছে কিনা, জামাতের কোনো বক্তব্য আমার বিবৃতি দিয়েছে, বাট বিএনপি বলছে এদেরকে আশ্রয় দেওয়া যায়। সেটি আওয়ামী লীগের কোনো নেতাও কিন্তু ডাইরেক্ট বলেনি যে এরা যেন এই দেশে না আসতে পারে, কারণ আমরা কিন্তু অলরেডি জানি যে ২১,০০০ মতো রোহিঙ্গা অলরেডি এসছে, বাট অ্যাকচুয়াল ফিগার আরো বেশি হবে। সরকার যদি খুব স্ট্রিক্ট হতেন যে না এদেরকে আসতেই দেব না, তাহলে কিন্তু অনেকভাবেই। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন আছে, আসতে ভিক্ষুরা তো সাধারণত অর্থাৎ বৌদ্ধ ধর্মে অহিংসা পরম ধর্ম বলা হয়, কিন্তু মানে ওই জনগোষ্ঠীটা পুরাটাই বৌদ্ধ ধর্ম অবলম্বী, তারা এই ধরনের সহিংস ইয়ার পথে কেন যাচ্ছে? এবং তাদের সরকার থেকে আরম্ভ করে রাজনৈতিক গোষ্ঠীগুলো কিন্তু এটি একটি ফ্লেভার দেওয়া হয়েছে। যেমন আপনি যে কথা আমরাও জানি যে বৌদ্ধরা সবসময় শান্তিপ্রিয়, বাট আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দেখেছি যে জাপানিজরা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা কি করেছে। বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের নেচার কিছুটা চেঞ্জ হয়েছে। আপনি যে কথাটি বললেন বৌদ্ধ ভিক্ষু, আমারও খুব খারাপ লাগে। আমরা জানি তারা খুব শান্তিপ্রিয়, তারা এমনকি তারা কোনো কি যেন বলে প্রাণী হত্যা বোধহয় তারা মহাপাপ মনে করে। হ্যাঁ, সেখানে আমি রুমমেট পেয়েছি, ও মশাও মারতো না, তারা মানুষ হত্যা করছে। আনিস ভাই তো বলেন ওনার রুমমেট ছিলেন যিনি মশাও মারতেন। আমরা জানি যে প্রাণী হত্যা বৌদ্ধ ধর্মে এটি বোধহয় পারমিটেড না বা এরকম কিছু, বা তাদের, কিন্তু তারা মানুষ মারছে এবং পুড়িয়ে মারছে, গুলি করে মারছে, ফাঁসি দিয়ে মারছে। আমি এই তাদের এই শান্তি, এটা কি ধরনের শান্তি আমি বুঝতে পারছি না আসলে। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি এই রাজনীতি নিয়ে, বিশেষ করে কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গাদের নিয়ে যে রাজনীতি হচ্ছে, বিরতির পর আমরা সেটা নিয়ে কথা বলবো। দর্শক সঙ্গেই থাকুন। দেশের অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে, রপ্তানি বাণিজ্যে সুদীর্ঘ ২৮ বছর গ্রাহকের আস্থার প্রতীক নিটল মোটরস কর্তৃক বাজারজাতকৃত পণ্য পরিবহনে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নাম
টাটা। নিটল মোটরস গড়ে তুলেছে দেশব্যাপী ৬৭টি সার্ভিস সেন্টার, ৫০০টিরও অধিক পার্টস আউটলেট। নির্ভরতা ও আস্থায় টাটা। নিটল মোটরস লিমিটেড। এখন প্রতিটি ৫ টাকার হুররে ওয়েফারের সাথে একটি আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। যেখানেই হুররে সেখানেই হুররে। এলো হারপিক 10X এর বেস্ট এভার ফর্মুলা, যা আপনার টয়লেটের চারদিকে ছড়িয়ে যায় দ্রুত ও ভালোভাবে, আর করে আরো বেশি পরিষ্কার। আপনিও নিন হারপিক বেস্ট এভার চ্যালেঞ্জ। ইলেকট্রা ইলেকট্রা সবার প্রিয় ইলেকট্রা 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 মনের মতো ইলেকট্রা অনেক ধরনের টিভি পাবে মনের মতো ঘর সাজাবে এলইডি টিভি 4K টিভি স্লিম টিভি এইচডি টিভি ইলেকট্রা টিভি সুপার ইলেকট্রা এলইডি টিভি ফুল কালার অফ লাইফ। তুমি হেসে দিলে স্বর্ণালী দিন সুন্দরী তোমা তুমি তুলনাহীন। হাজারো ফুলের সৌরভে সুবাসিত তিব্বত লাক্সারি সোপ। তিব্বত লাক্সারি সোপ বাংলাদেশের রূপ। গরিবের বাড়িতে দুটো ডাল ভাত। অয়ন সোনা। এভাবে আর অপদস্থ হতে না চাইলে ঘরে লাগান আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। ফুড গ্রেড প্লাস্টিক ও লেড ফ্রি স্টেবিলাইজার দিয়ে তৈরি আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না। একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ, এ যুগের পাইপ। আচ্ছা, ঘড়ি ডিটারজেন্ট কেমন? পুরনো সবুজ ডিটারজেন্ট থেকে অনেক ভালো। কেন? বিজ্ঞাপন আগে জানতে হবে না কেমন? ঘড়ি কেমন? বলেছি তো অনেক ভালো। ঘড়ি ও কি ঘড়ি ডিটারজেন্ট কেমন? মহাশক্তিশালী। শুধু আমি না, ১ কোটিরও বেশি পরিবার ব্যবহার করে বিশ্বাস করেছে এর শক্তিতে। আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন। এখন প্রতিটি ৫ টাকার হুররে ওয়েফারের সাথে একটি আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। যেখানেই হুররে সেখানেই হুররে। অবিশ্বাস্য অফার, ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রামের সাথে ১০০ গ্রাম ফ্রি, বাঁচলো টাকা ১০। সাদার নতুন নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। প্রতিটি চেয়ারই মূল্যহীন। আপনি all new car, all new attitude. The all new Tata Indigo ECS. দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটল টাটা টেবিল টক। কথা বলছি আজ রোহিঙ্গাদের জন্য কি আবারও দুয়ার খুলব, এই শিরোনামে অতিথি হিসেবে আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফরাদ, আছেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আমি সুভাষ সিংহ রায় আপনার কাছে আবারও যাচ্ছি। সেটা হচ্ছে যে জাতিসংঘের ভূমিকা এখন একটা প্রশ্নবিদ্ধ। জাতিসংঘ এটা নিয়ে যা বলে এটা কতটা কার্যকর হচ্ছে এটা নিয়ে অনেকে সন্দিহান। আরেকটা হচ্ছে যে একজন নেত্রী, যারা আপনার একটুখানি আলোচনা করেছেন, এমন একজন নেত্রী যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, সেরকম একজন নেত্রী এই কর্মকাণ্ডে উস্কাচ্ছেন এবং উনি এটাতে চুপ, অনেক সময় চুপ থাকছেন, এখন অনেক সময় এখন সক্রিয় হয়েছেন। এ তার ভূমিকাটা কিভাবে দেখেন? আপনি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন, তিনি একটি তথ্যকেন্দ্র খুলেছেন। সেই তথ্যকেন্দ্র থেকে যা তথ্য দেওয়া হচ্ছে, সামরিক জান্তা যা তথ্য দিচ্ছে সেটাই, মানে ১৯-২০ না, একেবারে হুবহু তাই দেওয়া হচ্ছে। এবং বুঝতে বাকি থাকে না যে তার পরোক্ষ সমর্থন রয়েছে। জাতিসংঘ সহ যারা সারা পৃথিবীতে মানবাধিকারের ফেরি করেন, যারা আমাদের বাংলাদেশে চুন থেকে পান খুসলে যারা নানান রকম সবক দেন, তাদের উদ্দেশ্য তো আমার সেই
কবি হিলাল হাফিজের একটা এক লাইনের কবিতা আছে যে নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না। তারা কি আসলে মানুষ বোঝে? আর আমার সংকট অন্য জায়গায়, কেন জঙ্গিবাদের একটা অর্থনীতি আছে, অর্থনীতির যেমন জঙ্গিবাদ আছে, জঙ্গিবাদের একটা অর্থনীতি আছে। কেন এই বার্টিন লিটলার দেখিয়েছেন তার বইতে যে এই যে বুমিং ড্রাগ প্রোডাকশন, এই ড্রাগ প্রোডাকশন এবং ইনসার্জেন্সি এবং কাউন্টার ইনসার্জেন্সির সাথে এই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এখানে এসেছে তাদের সাথে অনেক সম্পর্ক রয়েছে। আপনি ইয়াবা ব্যবসার থেকে শুরু করে অনেক রকম ব্যবসার সঙ্গে তারা যুক্ত, বেআইনি অস্ত্র, বেআইনি অস্ত্র। কিন্তু এগুলোকে বিবেচনা রেখেও আমরা বাঙালিরা কখনো মানবাধিকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি না। কারণ আমাদেরও কিন্তু মুক্তি সংগ্রামের সময়, এই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, এই মুক্তি সংগ্রামের সময় সব সময় আমরা স্মরণ করব আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রায় 1 কোটি মানুষ কিন্তু উদ্বাস্ত হয়ে গিয়েছিল। কারণ উদ্বাস্ত হওয়ার যন্ত্রণা, যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, বাঙালি জাতি কিন্তু 71 মুক্তিযুদ্ধের সময় উদ্বাস্তের যন্ত্রণা কি সেটা কিন্তু হারে হারে টের পেয়েছে। অতএব বাংলাদেশের জনগণ কিন্তু স্বাভাবিক কারণে নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে। আপনার মনে আছে নিশ্চয়ই আলজেরিয়াসের জোট নিরপেক্ষ সম্মেলনে যখন বঙ্গবন্ধু বক্তৃতায় বলেছিলেন যে পৃথিবী আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। আমরা যে শোষিত নির্যাতিত মানুষের পক্ষে বাঙালি জাতি সবসময় ছিল। আমার একটা কিছু দুঃখ লাগে, এই মাটিতে অনেক রাজা এসেছে, অনেক সাম্রাজ্য গড়েছেন। পাল সাম্রাজ্য 400 বছর যাবৎ এই মাটিতে তাদের শাসন চালিয়েছেন। পাল সাম্রাজ্যের সময় কিন্তু এত দীর্ঘদিন শাসন করেছেন, তার কারণ হচ্ছে তারা পরমত সহিষ্ণু ছিল, তারা কিন্তু জাতিতে বদ্ধ ছিল। আমাদের এই দুনিয়াতে এমন একটি সংকটের মধ্যে আমরা পড়লাম, যেটা ইলিয়াস খান ভাই উল্লেখ করেছেন, যে আজকের যেই ধারণা, যেই প্রচলিত অবস্থা ছিল, সেখান থেকে সবকিছু বেরিয়ে এসেছে। আমি আজকে যখন নানান রকম সংকট দেখা দিচ্ছে, আমি খুব আশঙ্কায় থাকি আনিস ভাই। আশঙ্কার কারণে এই যে বিশেষ করে যারা জঙ্গিবাদী গোষ্ঠী সারা পৃথিবীতে, আইএস নামক গোষ্ঠী, বোকা হারাম সহ নানান রকম গোষ্ঠী তো আছে, সেই গোষ্ঠীদের হাতে বল তুলে দেওয়া অথবা একটি অজুহাত তৈরি করা, এটার কিন্তু সুযোগ কিন্তু রয়ে গেছে। এইটাই কিন্তু আমি কিন্তু আশঙ্কা করি। কেননা ওই আগেই তারা ইতিমধ্যে তারা 2-3 বছর আগে কিন্তু তারা ঘোষণা করেছে যে এই জোনে তারা কিন্তু একটি তাদের স্থান গড়ে তুলবে। তা এইটাকে সেটারই কিন্তু প্রেক্ষাপট, নাকি সেটাকেই গড়ে তুলবার জন্য একটি অজুহাত তৈরি করা, এগুলো কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। নিশ্চয়ই দর্শক যারা দেখছেন তাদেরও মধ্যে কিন্তু ঘুরপাক খায়। কেন এইরকম একটি নৃশংস নির্মম ঘটনা আজকের যুগে এটাকে হওয়া যে সম্ভব, এটা কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়। তারপরও জাতিসংঘ সহ আমি আবারও বলবো ওআইসিও মতন সংগঠন যারা জগন্নাথ হলেও তারা তো তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, তারা কিছু মতামত দিতে পারে, কিছু বলছে না। কুদ্দুস আফরাদ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ওইখানে যখন রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে, এখানে যখন আমরা আশ্রয় দিচ্ছি, এই আশ্রয়টা আবার ওইখানে নির্যাতনের মাত্রা বাড়াতে সহায়তা করছে কিনা যা ওইখানে না, এটার একটা পরোক্ষ ইম্প্যাক্ট তো আসছেই। কারণ আমরা যতটা জানি, যতটা লেখালেখি হচ্ছে, তাদেরকে বিতাড়িত করার জন্য বেসিক্যালি এই ধরনের পাশবিক বা কি বলবো আপনার যে মাত্রা অতিরিক্ত অত্যাচার, তাদের একটা জাতিগোষ্ঠীকে নির্মূল করার জন্য যেভাবে স্টিম রোলার একটুখানি আপনাকে ইয়ে করছে। আরেকটা জিনিস দেখেছেন কি, বাংলাদেশ বিরোধী ওরা স্লোগান দিচ্ছে, প্ল্যাকার্ড দিচ্ছে, বাংলাদেশ এমবেসির ওইখানে যে তোরা এখান থেকে বেরিয়ে যা। এটা হচ্ছে ওই রাখাইনরা, হ্যাঁ ভিক্ষুরা এটা করছে। কিন্তু আমি যেটা দাদা বললেন তার সঙ্গে আর একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে এটার একটা প্রেক্ষাপট তো আছেই। কারণ রোহিঙ্গারা কিন্তু যুগের পর যুগ তারা এখানে কোনো সরকারি সুবিধাদি পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তারা স্কুল কলেজে লেখাপড়া করতে পারছে না, তারা কিন্তু ব্যবসা ছাড়া তাদের হাতে কোনো ইয়ে নেই। এবং সেই ব্যবসাগুলো হয় এই পাহাড়ি অঞ্চলগুলোতে, তারা কীভাবে ইয়ে করবে, এই সুযোগটা কিন্তু একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বলেন, আন্তর্জাতিক রাজনৈতিক মহল বলেন, তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। এবং নিয়ে যেটা হচ্ছে, আমি একটু খোলামেলাই বলতে পারি, এখানে পাকিস্তানি গুপ্তচর সংস্থার কিন্তু একটা হাত আছে।
এবং এই যে অস্ত্রগুলো আসছে ওইখানে কোত্থেকে আসে, রোহিঙ্গাদের হাতে অস্ত্র যায় কিভাবে? রোহিঙ্গারা তো একবার ধোঁয়া তুলসী পাতা না, ওইটাও আমরা স্বীকার করবো না যে তারা ধোঁয়া তুলসী পাতা। তাদেরকে এভাবে গড়ে তোলা হয়। হ্যাঁ, তারা যেরকম বৈষম্যের শিকার হচ্ছে, এই বৈষম্যটাকে কাজে লাগাচ্ছে কোনো না কোনো মহল, এবং সেই কাজে লাগানোর ফলশ্রুতিতে মিয়ানমার সরকার যে তাদের উপর নিপীড়ন চালাচ্ছে, একইভাবে এইটার পুরো প্রেশারটা কিন্তু বাংলাদেশের উপরে তারা চাপিয়ে দিচ্ছে। তারা মনে করতেছে যে বাংলাদেশ যদি এদেরকে নিয়ে যায় ওরা বেঁচে যায়, অথবা অন্যান্য দেশে। এবং এটাও সত্য, বাংলাদেশে যেরকম তারা বাংলাদেশকে সমস্যা মারা হয়েছিল, এই যে সম্প্রতি যে সিকিউরিটি লোকদেরকে মারা হয়েছিল পুলিশ বা অন্য বাহিনী, বাংলাদেশকে সমস্যা ফেলার জন্য এটা কোনো চক্রান্ত হয়েছে মনে হয় আপনার? এইটাই এই না, রিসেন্ট ক্লাসটা বাংলাদেশকে সমস্যা ফেলার জন্য এটা হয় না, তাদের একটা সশস্ত্র গোষ্ঠী আছে ওইখানে, এবং ওই সশস্ত্র গোষ্ঠীর হাতে যে কোনোভাবে হোক ওদের বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ ওদের যে বিজিপি বলি আমরা, তাদের 9 জন সদস্য মারা গেছে। এবং এইটা কাকতালি হতে পারে, এটা তাদের সশস্ত্র কোনো গোষ্ঠীর দ্বারা হতে পারে, কিন্তু সেই দুষ্কৃতি এমন ঘটনা ঘটলো কুজাপদ ভাই যে এইভাবে তারা আক্রমণ করলো, এভাবে তাদেরকে মেরে ফেলা হলো, এটাও কিন্তু বোধগম্য না। না, সেটা এখন পর্যন্ত এবং এই রাষ্ট্র 1948 সালের আগে ফ্রি মার্কেট ইকোনমিকের একটা মানে একটা অর্থনৈতিক উন্নয়নের রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রকে 48-এর পর থেকে এভাবে ধ্বংস করতে 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 আচ্ছা, ইলিয়াস খান আসবো আপনার কাছে আবার। ইলিয়াস খান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে রোহিঙ্গাদের ভেতরে থাকা যে সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, তারা জামাতের সাথে এখানে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতো, এবং আরএসও, আরিফ এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে, এদের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ককে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? না, আপনি যেটা বলেন আরএসও, আমি সে বিষয়ে আলোচনা যাচ্ছি। এর আগে একটি বিষয় আপনি বলেছেন যে জাতিসংঘের এক্ষেত্রে ভূমি, এই বিষয়ে আমি বলতে চাই যে জাতিসংঘ কিন্তু তার সুবিধা অনুযায়ী অ্যাক্ট করবে এখানে। আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশ্ব মোড়ল, এখন জাতিসংঘ মূলত যারা চালায়, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ফেরি করে বেড়াচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু রাজতন্ত্র চলছে, মানবাধিকার বলতে কিচ্ছু নেই, সেসব ব্যাপারে কিন্তু কিচ্ছু বলে না, কারণ তাদের পারপাস তারা সার্ভ করছে। ইরাকি কি ছিল তাদের ভূমিকা জাতিসংঘে? তো আপনি যেটি বললেন যে না, ওদেশের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যদি আমাদের এখানে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক থাকে, এবং এই ধরনের সংগঠন যখন গড়ে ওঠে, আরএসও যেটি আপনি বললেন, তাদের মধ্যে কিন্তু সন্ত্রাসী অ্যাক্টিভিটিস থাকবেই সবসময়, কারণ তারা স্বাধীনতা চায় বা একটা ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড চায়, কোনো না কোনোভাবে কিন্তু সন্ত্রাসী তৎপরতা থাকবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রোহিঙ্গারা যে স্বাধীনতা চাচ্ছে ওখানে, সেটি কতটা যৌক্তিক সেটি প্রশ্ন সাপেক্ষে, কারণ ইটস এ স্মল ল্যান্ড। আর বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক থাকে, এবং তার মধ্যে দিয়ে যদি তাদের সন্ত্রাস এখানেও নিয়ে আসে, বা এখানে যদি কোনো রাজনৈতিক দল যারা সন্ত্রাসী অ্যাক্টিভিটিস চালাচ্ছে তাদের সঙ্গে যদি ওরা যোগ দিয়ে সেটা আরো বাড়িয়ে দেয়, তাহলে সেটা আমাদের জন্য নিঃসন্দেহে। রাবেতার নাম শুনেছেন? হ্যাঁ, শুনবো না। রাবেতা ওইখানে আশ্রয় কেন্দ্র খুলেছে যে জিয়াউর রহমানের আমল থেকে, এবং রাবেতাকে কেন্দ্র করে আরএসও এবং জামাত সেখানে অনেক অ্যাক্টিভিটিস করেছে। এই লোকগুলোকে বাইরে পাঠিয়েছে, সৌদি আরব সহ বিভিন্ন দেশে যারা আছে তারা ওই মাধ্যমে। রাবেতার কোন সন্ত্রাসী অ্যাক্টিভিটিস আছে কিনা আমি জানি না, আমি জানি যে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা তারা পেয়ে থাকে, এবং ওখানে তো শুধু রাবেতা না, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অ্যাক্টিভিটিস আছে। যে কথাটা আমি বলতে চাচ্ছি, রাবেতার বিরুদ্ধে অভিযোগটা বেশি উঠেছিল আর কি। অভিযোগ উঠতে পারে, বাট স্পেসিফিক। ইলিয়াস ভাই, 86 সালে প্রথম সৌদি আরবে যে বাঙালি পাসপোর্টধারী 8 জন ধরা পড়ে অবৈধ কর্মকাণ্ডের জন্য, তার মধ্যে 6 জন ছিল কিন্তু এই রোহিঙ্গার জনগোষ্ঠী। সেটা তো আমি আগেই বলেছি যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা আমাদের এখানে পাসপোর্ট, সবুজ পাসপোর্ট নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এটি কিন্তু আমাদের জন্য খুব সেন্সিটিভ বিষয়, কারণ এই দেশটি স্বাধীন করতে 56,000 বর্গমাইলের জন্য কিন্তু 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। এখন আমার এই পাসপোর্ট নিয়ে যদি রোহিঙ্গারা এখানে এসে, এবং এই পাসপোর্ট, এক্ষেত্রে তো অনেক বিষয় বলা যায়, রোহিঙ্গারা কিভাবে পাসপোর্ট পাচ্ছে সেটাই তো একটি বিষয়, কাদের মাধ্যমে পাচ্ছে, এবং তারা বিভিন্ন দেশে গিয়ে, আমরা কিন্তু পত্রিকান্তরে বিভিন্ন সময় দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশি পাসপোর্ট বহন করে বাঙালি হিসেবে তারা নানা ধরনের অপরাধ করছে, এবং যে কথাটি আগেও বলেছি, যারাই যাচ্ছে। রাখবো একটু বিরতি নিয়ে আসতে হচ্ছে আবারও। দর্শক, আবার একটি বিরতি নিচ্ছি, আশা করছি ওর সঙ্গেই থাকবেন। দেশের অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে
রপ্তানি বাণিজ্যে সুদীর্ঘ 28 বছর গ্রাহকের আস্থার প্রতীক। নিটল মোটরস কর্তৃক বাজারজাতকৃত পণ্য পরিবহনে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নাম টাটা। নিটল মোটরস গড়ে তুলেছে দেশব্যাপী 67টি সার্ভিস সেন্টার, 500টিরও অধিক পার্টস আউটলেট। নির্ভরতা ও আস্থায় টাটা। নিটল মোটরস লিমিটেড। এখন প্রতিটি 5 টাকার হুররে ওয়েফারের সাথে একটি আকর্ষণীয় পাজেল কার্ড ফ্রি। যেখানেই হুররে সেখানেই হুররে। বেটার তো ঠান্ডা আটকাবে মানলাম বাট জার্মসের কি হবে হো সব থেকে জরুরি লেয়ার জ্যাকেট ঠান্ডার সাথে সর্দি কাশি ছড়ানো জীবাণুদের থেকেও তো বাঁচতে হবে। তাই শীতের সময় সাধারণ সাবান নয়, বরং ডেটল, যা সুরক্ষা দেয় 100 রোগবাহী জীবাণু পর্যন্ত। মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। হ্যালো হারপিক 10X এর বেস্ট এভার ফর্মুলা, যা আপনার টয়লেটের চারদিকে ছড়িয়ে যায় দ্রুত ও ভালোভাবে, আর করে আরো বেশি পরিষ্কার। আপনিও নিন হারপিক বেস্ট এভার চ্যালেঞ্জ। গরিবের বাড়িতে দুটো ডাল ভাত। অয়ন সোনা। এভাবে আর অপদস্থ হতে না চাইলে ঘরে লাগান আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। ফুড গ্রেড প্লাস্টিক ও লেড ফ্রি স্টেবিলাইজার দিয়ে তৈরি আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না। একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ, এ যুগের পাইপ। স্মাইল হোক কারো বিউটিফুল, স্টাইল হোক কারো বিউটিফুল, লিপস থাকুক অলওয়েজ চিয়ারফুল। ফ্রুটি চ্যাপস্টিক, ফ্রুটি চ্যাপস্টিক, ফ্রুটি। স্মাইল বিউটিফুল তো স্টাইল বিউটিফুল, ফ্রুটি চ্যাপস্টিক। শুধু আমি না, 1 কোটিরও বেশি পরিবার ব্যবহার করে বিশ্বাস করেছে এর শক্তিতে। আগে ব্যবহার করুন, পরে বিশ্বাস করুন। আজার ওয়েদার কোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপোর্সকে পূরণ করে। ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। এখন প্রতিটি 5 টাকার হুররে ওয়েফারের সাথে একটি আকর্ষণীয় পাজেল কার্ড ফ্রি। যেখানেই হুররে সেখানেই হুররে। একটু ছোঁয়া আর স্নেহ আদর, এই তো জীবন। এই আনন্দ ভালোবাসা অটুট রাখে ইলেকট্রা মাইক্রোওয়েভ ওভেন। সুস্বাদু স্বাস্থ্যকর খাবার যখন ইচ্ছা তখন। ইলেকট্রা মাইক্রোওয়েভ ওভেন, একটু ছোঁয়া খাবার আনন্দময়। ইলেকট্রা হারপিক বাথরুম ক্লিনিং পাউডার ডিটারজেন্টের তুলনায় বেশি পরিষ্কার করে এবং আপনাকে দেয় ঝকঝকে বাথরুম। এখন থেকে নীল টয়লেটের জন্য আর লাল বাথরুমের জন্য। এখন হারপিক বাথরুম সুরক্ষা মাত্র 5 টাকায়। এখন প্রতিটি 5 টাকার হুররে ওয়েফারের সাথে একটি আকর্ষণীয় পাজেল কার্ড ফ্রি। যেখানেই হুররে সেখানেই হুররে। অবিশ্বাস্য অফার, ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রামের সাথে 100 গ্রাম ফ্রি, বাঁচলো টাকা 10। সাদার নতুন নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তুমি এলে কষ্টগুলি যেন উড়ে গেল, তুমি আছো সময় এখনো ফুরান হলো। সম্পূর্ণ অটোমেটিক ইলেকট্রা ওয়াশিং মেশিন। তোমার ছোঁয়ায় কাপড়গুলি আরো যত্ন পেল। ইলেকট্রা ওয়াশিং মেশিন কাপড় কাচায়, সময় বাঁচায়। ইলেকট্রা প্রতিদিন নিয়ে আসে সোনা ঝরা প্রতিশ্রুতি, অন্তরের ভালোবাসায় জাগিয়ে তোলে সজীবতা। উচ্ছ্বাসে আনন্দে আরো মধুর হয় সম্পর্ক। ঘরে আনুন সেই অটুট বিশ্বাস আর ভালোবাসার আধার। নাসির গ্লাসওয়্যার। ডেটল, যা সুরক্ষা দেয় 100 রোগবাহী জীবাণু পর্যন্ত। মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। এলো ডেটল বান্ডেল প্যাক, 3টি সাবানে বাঁচলো 11 টাকা। জলদি কিনুন। হ্যালো হারপিক 10X এর বেস্ট এভার ফর্মুলা, যা আপনার টয়লেটের চারদিকে ছড়িয়ে যায় দ্রুত ও ভালোভাবে, আর করে আরো বেশি পরিষ্কার। আপনিও নিন হারপিক বেস্ট এভার চ্যালেঞ্জ। এখন প্রতিটি 5 টাকার হুররে ওয়েফারের সাথে একটি আকর্ষণীয় পাজেল কার্ড ফ্রি। যেখানেই হুররে সেখানেই হুররে। বাংলাদেশের নাম্বার 1 হিউম্যান হলার টাটা সাথী, জ্বালানি সাশ্রয়ী, স্বল্প খরচে অধিক দূরত্ব 20 কিলোমিটার প্রতি লিটারে, সুপরিসর আসন ব্যবস্থা, গ্র্যাব হ্যান্ডেল ও ধুলা ও বৃষ্টি প্রতিরোধক জানালা, বিআরটিএ টাইপ অ্যাপ্রুভাল গাড়ি ও সহজেই শহরে রুট পারমিট যোগ্য, ফুল টাইম ফিট এবং যেখানে খুঁজবেন সেখানেই সার্ভিস, আকর্ষণীয় প্যাকেজ, সহজ কিস্তি ও অবিশ্বাস্য ডাউন পেমেন্ট। দেশের প্রতিটি শহরে মিনি ডিলার নিয়োগ চলছে।
দর্শক স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটল টাটা টেবিল টক, আর কথা বলছি রোহিঙ্গাদের জন্য আবারও কি দুয়ার খুলবো এই শিরোনামে। সুভাষ সিংহ রায়, আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওরা বাইরে যাচ্ছে, বাংলাদেশি পরিচয় দিয়ে কাজ করছে। বিশেষ করে সৌদি আরবে যদি আপনি গিয়ে থাকেন, আপনি দেখবেন মোয়াল্লেমদের যে বাংলাভাষী বলে, দোভাষী বলে যেই জবগুলো, এগুলো সবগুলো রোহিঙ্গা, এগুলো বাংলা ভাষা জানেই না, অথচ সৌদি আরবকে বোঝাচ্ছে যে আমি বাংলা ভাষা জানি। এবং এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়ে কোনোদিন কিছু কথা বলেনি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজেই দেখে এসেছি এই অবস্থা। এবং বাঙালি যদি সব বাংলাদেশি জানলে ওদের কেন জানি একটু বিতৃষ্ণা ওরা প্রদর্শন করছে। এই প্রেক্ষিতেও আমরা বাংলাদেশে আজ থেকে প্রায় 7 থেকে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসছে এবং প্রধানমন্ত্রী বলছে আর দরজা খুলবেন না। তো এই সমস্যার সমাধানটা আসলে কি করে সম্ভব? আপনারা তিনজনে যদি একটু করে বলেন, আমরা বিদায় নেব। আমি ভরসা রাখি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল কূটনীতির দক্ষতার উপরে, এবং তিনি সৃজনশীল কূটনীতির অনেক পরিচয় গত 8 বছরে দিয়েছেন। তিনি ভারতের সাথে অমীমাংসিত অনেকগুলো সংকট, যেটা 4 দশক ধরে হয়নি, তিনি সমাধান করেছেন। এমনকি এই মায়ানমারের সাথেও কিন্তু সমুদ্র সীমা সমাধান করেছেন। আমার ধারণা তিনি তার দক্ষতা দিয়ে এগুলো অতিক্রম করতে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে আমি অন্যটি প্রেক্ষাপটে বলি যে এক ধরনের সুপ্ত সাম্প্রদায়িকতা কিংবা সুপ্ত উগ্রবাদকে জাগ্রত করে দেবে এই সমস্ত ঘটনা। যদি আমি গতকালকে টেলিভিশন টক শোতে হঠাৎ করে একজন দর্শক ফোন করে বলেছিলেন, একজন ভদ্রমহিলা উত্তরার থেকে, যে আপনারা হিন্দু জনগোষ্ঠীর কিংবা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলছেন, অথচ আপনারা কি যে জলে আগুনে পোড়ানো হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে, মুসলিম সম্প্রদায়কে, সেই মুসলিম সম্প্রদায়ের পক্ষে আপনারা কথা বলছেন না। আমরা কিন্তু প্রতিনিয়ত বলছি। আবার এটা যদি অন্যভাবে বলা হয়, নিজের সংখ্যালঘুদেরকে নির্যাতন করছেন, অন্য সংখ্যালঘুদের জন্য আপনার এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু উস্কে যায়, মানুষের মধ্যে কিন্তু প্রভাবিত হয়। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সরল মানুষকে উস্কে দেওয়ার অনেকগুলো বিষয় কিন্তু এসে যায়, এবং এর বিভিন্ন প্রেক্ষাপটে এই ঘটনাগুলো সামনের দিকে আসে। আপনি অনেকে বলেন, ইলিয়াস ভাইও এই ব্যাখ্যাগুলো বিভিন্ন সময় টেলিভিশন টক শো থেকে উঠে আসে, যে সিটি কর্পোরেশন নির্বাচন 4টি নির্বাচনের সময় যে আওয়ামী লীগের সবচেয়ে বিশাল 4টি অবস্থানে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল, যে বলা হয়, এটা কিন্তু প্রেক্ষাপট ছিল। এই 5ই মেয়ের হেফাজতে ইসলামের যে তাদের সমাবেশ এবং তাদের যে অবস্থান, এবং তারা যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া গাজীপুর সহ বিভিন্ন জায়গায়, তারা যে মোবাইলের ভিতরে আপলোড করে বাইরের বিভিন্ন রকম নির্যাতন, হাইতির ঘটনা, সমস্ত ঘটনা আপলোড করে মানুষকে দেখিয়েছে। এই ঘটনাগুলো আমি শেষ করে আনছি। এই ঘটনাগুলো কিন্তু খুবই রকম স্পষ্টকর বিষয়, অর্থাৎ এ ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকার সময় আমাদের। আমি এক কথায় শেষ করে দিচ্ছি আপনি যেটা বলছেন, কারণ আমাদের রেমিটেন্সের একটা বড় অংশ আসে কিন্তু এই যারা বাইরে কাজ করে। সুতরাং এই জায়গায় আমাদের পরিচয় বহন করে যারা অন্যায় করছে, এবং সেটা যদি আরও আমাদের বাংলাদেশের লোক না হয়, আমার মনে হয় এগুলো কারা তাদেরকে আইডেন্টিফাই করে এইখানে লোকালি যখন পাসপোর্ট দেওয়া হয়, নিশ্চয়ই এর সাথে আমাদের লোকাল চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, কমিশনার এরা জড়িত থাকে, এদেরকে আইডেন্টিফাই করা দরকার। নাম্বার 2 হচ্ছে, উনি যেটা বললেন সেই প্রসঙ্গে বলছি যে আমাদের এই রোহিঙ্গাদের যে আজকে সমস্যা, এই সমস্যাটাকে কিন্তু শুধু প্রধানমন্ত্রী কিন্তু অবিরতভাবে চালিয়ে যাচ্ছেন। আমার মনে হয় আমাদের জাতিগতভাবে আমাদের বাংলাদেশের অল রাজনৈতিক দল একই জায়গায়, অর্থাৎ সিদ্ধান্ত হওয়া উচিত, এবং সেটা মিয়ানমার সরকারের উপর চাপ দেওয়া উচিত, এবং মিয়ানমারই কেবল এটা করতে পারে, এবং একই সঙ্গে জাতিসংঘের উপর এই আবেদনটা আমাদের রাখা উচিত। না, আমার এক বাক্যে আমি শেষ করে দিই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। 2 ভাই, আমার সিনিয়র ভাই যেভাবে বললেন, এরা খুব বিপন্ন অবস্থায়, এদেরকে আশ্রয় দিতে হবে। একই সঙ্গে এদের একটা তালিকা করতে হবে, যাতে তারা কোথায় আশ্রয় দেবেন আর কোন বাড়িতে নেবেন, না যে কোনো জায়গায়, আমি বললাম বিপন্ন মানুষদের আশ্রয় দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে চাপ ক্রিয়েট করতে হবে মিয়ানমারের উপর, যাতে তারা করে নতুন করে আবার কোনো রোহিঙ্গা না পাঠায়, এবং যারা এসে সামাজিক সংকট তৈরি হয়েছে এবং যারা এসছে তাদেরকে যাতে আবার ফেরত নেয় সেই উদ্যোগ গ্রহণ। 81 সালে যারা এসেছিল, যারা বিশেষ করে 81 সালে তারা গিয়েছে, 91-এ যারা এসেছিল তারা এখনো যায়নি, যায় না, ওখানে বিপন্ন বোধ করে তারা। দেখেন, আমরা বহু ধরনের উদ্বাস্তু চাপে কিন্তু আছি। এটা আর আমাদের উপরে এত বিহারি আছে, মানে 71 আমরা কিন্তু ফেরত পাঠাতে পারি না। আনিস ভাই, আমরা কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমাদের মাত্র 7.5 কোটি মানুষ থেকে 1 কোটি লোক কিন্তু উদ্বাস্ত হয়ে গিয়েছিল। আমাদের কিন্তু ভারত আশ্রয় দিয়েছিল 9 মাসের জন্য, 19 বছরের জন্য নয়। যুদ্ধ যদি দীর্ঘদিন হতো, নিশ্চয়ই আমাদের ওখানে না, তখন তারা ততটা
সুতরাং আমি আশা করব যারা আজকে বিপন্ন অবস্থায় রয়েছে, তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে আগে আশ্রয় দেওয়া হোক, পরবর্তীতে কি করা যেতে পারে সেটি কিন্তু ওখানে রাজনৈতিক মুক্তিযুদ্ধের এবং সময় কুদ্দুস 9 মাসে আপনার যে প্রশ্নটা তুললো যে আমাদের রাজনৈতিকদের বিএনপি এখন একটা বিবৃতি দিয়ে এটা বলেছে যে এটা ইয়ে করা, এটা কি এটা শোভনীয় হচ্ছে না? আমরা সব রাজনৈতিক দল বসে আসলে এটা একটা আমি সিদ্ধান্ত তো নেওয়া আগেই আমি উচিত। শুরুতেই বললাম যে এটি মানবিক বিষয়। আসলে আমরা আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণ এবং ইভেন বাংলাদেশি মিডিয়ার কল্যাণে যে চিত্র আমরা দেখেছি, আপনার যখন মানবিক অনুভূতি থাকবে এবং এটি মানবিক বিষয়টা হচ্ছে নির্যাতনটা। চোখ এড়িয়ে যায়নি যে সিরিয়ার মতো একটি দেশের লক্ষ লক্ষ মানুষ জার্মানি থেকে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু আশ্রয় দিতে বাধ্য না, হয়েছে। তাদের জায়গা আছে, আমাদের কারণ কিন্তু বিষয়টা সেই হচ্ছে অবস্থা মানবিক। নেই। হ্যাঁ, তাদের যখন অর্থ মানবিকতা আছে, আসে, জায়গা অন্যান্য আছে। বিষয়গুলো, ইউরোপের কালচার আমাদের কালচার কিন্তু এক না, এটা মনে রাখতে হবে। আমরা এক ঘরে কিন্তু 20 জনও থাকতে পারি, ইউরোপে কিন্তু এক ঘরে, আপনি নিশ্চয়ই বহু জায়গায় গিয়েছেন, 2 জন থাকে, আর তারা কিন্তু পশ নেশন বলা হয়, তারপর কিন্তু তারা আশ্রয় দিয়েছে শুধু মানবিক কারণে। এখানে যারা এসছে আজকে রোহিঙ্গা, এবং আশ্রয় দেওয়ার পর কি হয়েছে সেটা প্যারিসে দেখেছে, জার্মান দেখেছে, এবং অ্যাঞ্জেলা মার্কেস তার নির্বাচনে হেরেছে, সবকিছু তো দেখা যাচ্ছে। সবই ঠিক আছে, বাট এই মানুষগুলো যখন পঙ্গপালের মতো যাবে, পিছন থেকে গুলি করা হচ্ছে, হত্যার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আশ্রয় দেওয়া ছাড়া তো সেটা তো এবং কোনো সুযোগ নেই 71 আসলে। মুক্তিযুদ্ধের সময় এক বাক্যে আমি বলি, যারা 1 কোটি জনগোষ্ঠী ওখানে আশ্রয় নিতে হয়েছিল আমাদের, তারা কিন্তু ছটফট করেছে কবে দেশটা দেশে স্বাধীন হবে, চলে আসবে, কবে আমরা ফিরে এখানে আসবো, নিজের তাদের একটি ভূমি ছিল, তারা নিজেদের হ্যাঁ, ভূমি থাকার ছিল, জন্য ছিল। কিন্তু রোহিঙ্গারা এই সংকটটা ফিল করছে, তারা ওখানে গেলে যাক, secure আমাদের feel আলোচনা করবে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। রোহিঙ্গা ইস্যু বোধহয় যেভাবে লিঙ্গার হচ্ছে, আলোচনা ওইরকম আরো একদিন করতে হবে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরও এতক্ষণ সঙ্গে থাকার জন্য। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃ প্রচার দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।